আজ আবার এত বাজার করে এনেছো? বৃষ্টি হচ্ছে, কি দরকার ছিল? এখনো যা বাজার বাড়িতে আছে আরো কয়েকদিন চলে যাবে। দাও দাও, বাজারের ব্যাগটা আমার হাতে দাও। বাবা, কি ভারী! দেখো, জামা কাপড় একদম ভিজিয়ে ফেলেছো। শরীর খারাপ হলে কি হবে বলো তো? আখি এক নাগাড়ে কথাগুলো বলে গেল। বর্ণালী দেবী, তুই আমার মা হয়ে এসেছিস, কি শাসন করিস! আমার মা এইভাবে আমাকে শাসন করতেন। একটু চা করে দিবি? আখি, আমি চা বসিয়ে দিয়েছি, তুমি ড্রেস চেঞ্জ করে এসো। বর্ণালী দেবী নিজের ঘর থেকে পোশাক পাল্টে আবার ডাইনিং এ বসলেন। আর কয়েক বছর বাকি রিটায়ারমেন্টের। দেখতে দেখতে কত বয়স হয়ে গেল। আখি চা নিয়ে এসে বলল, এসব কথা বলবে না, তোমার একটুও বয়স হয়নি। তুমি রিটায়ার করলে আমরা দুজনে অনেক জায়গায় ঘুরতে যাব। বর্ণালী দেবী, যাই, অফিসের কিছু কাজ আছে করে নি। রাতের রান্না কি করবি? ও তোমায় ভাবতে হবে না মা, আজ একটা নতুন রান্না করেছি, বলবে তো কেমন হয়েছে। ও মা, কাজ শেষ হলো? আমি খাবার আনছি, অনেক রাত হয়ে গেল। তোমার এখন ঘুম খাওয়া কিছুই ঠিক মতো হয় না। বর্ণালী দেবী ঘর থেকে বেরিয়ে এসে খেতে বসলেন। বাহ, দারুণ রান্না করেছিস তো, সব শিখে গেছিস। আখি, না শিখে উপায় আছে? তুমি তো একজন রান্নার লোক রাখবে না। বর্ণালী দেবী, রাখবো কি করে বল? আমি তো খুব বেশি বেতন পাই না, একটা সামান্য পদে চাকরি করি, সেভাবে লেখাপড়া করার সুযোগটুকু পাইনি। আমাদের সময় মেয়েদের লেখাপড়া করার সেরকম চল ছিল না। মেয়েরা একটু বড় হয়ে গেলে বিয়ে দিয়ে দাও, এটাই সবার কথা। যা, শুয়ে পড়, কাল সকালে উঠে আবার কাজ আছে। আমি একটু তাড়াতাড়ি অফিস যাব। আখি, আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি সব করে নেব। পরের দিন বর্ণালী দেবী অফিসে বেরিয়ে গেলেন। আখি দরজা বন্ধ করে ঘরের বাকি কাজ করতে শুরু করলো। হঠাৎ দরজায় কে যেন বেল দিল। আখি ভাবলো, আমাদের বাড়িতে আবার কে আসবে। দরজাটা একটুখানি খুললো, দেখলো এক ভদ্র মহিলা দাঁড়িয়ে। আখি জিজ্ঞাসা করলো, আপনি কাকে চাইছেন? আচ্ছা, এটা কি বর্ণালী দেবীর বাড়ি? আখি বলল, হ্যাঁ, এটা বর্ণালী দেবীর বাড়ি, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। আপনি কে বলুন তো, কোথা থেকে আসছেন? মেয়েটি জিজ্ঞাসা করলো, বর্ণালী দেবী কি বাড়িতে আছেন? একটু ডেকে দেবেন, উনি হয়তো চিনতে পারবেন। তুমি তো ছোট, আমার বোনের মতো, আমাকে চিনতে পারবে না। আমি কালিকাপুর থেকে আসছি। আখি, কালিকাপুর? হ্যাঁ, জায়গাটার নাম শুনেছি বটে, কিন্তু এর থেকে বেশি কিছু জানি না। আসলে মা তো বাড়ি নেই, আপনি অন্য সময় আসুন। ঠিক আছে, আমি তাহলে অন্য একদিন আসব। তুমি মাকে বলো কালিকাপুর থেকে এক দিদি এসেছিল। উনি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে লাগলো। হঠাৎ আখি একটা শব্দ শুনতে পেল। কি হলো? উনি কি পড়ে গেলেন? দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে দেখে ভদ্রমহিলা সিঁড়িতে বসে আছে। আখি জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? উঠুন, উঠুন, আসুন, আমার হাত ধরুন, চলুন, ওপরে একটু বসবেন, শরীরটা ভালো হলে তখন যাবেন। অবশ্য মা হয়তো ততক্ষণে এসেই যাবে। আখি ওনার হাত ধরে নিজের ঘরে নিয়ে গিয়ে বসালো। আপনি একটু রেস্ট নিন, হাত মুখ ধুয়ে নিন, আমরা একসঙ্গে লাঞ্চ করে নেব। না না, তা কি করে হয়? আমি হঠাৎ করে এসে পড়েছি, আমি কিছু খাবো না। আখি, ঠিক আছে, ঘরে যা রান্না আছে আমরা দুজনে ভাগ করে খাবো। আপনি যে বললেন আমি আপনার বোনের মতো, তাহলে বোন কিভাবে দিদিকে না দিয়ে খাবে? বাবা, তুমি বেশ কথা বলো তো, খুব মিষ্টি বোন আমার। ওরা দুজনে একসঙ্গে লাঞ্চ করলো।
সারা দুপুর গল্প করতে করতেই কেটে গেল। আখি সারাদিন বাড়িতে একাই থাকে। আজ একজনকে সঙ্গী হিসেবে পেয়ে বেশ আনন্দ লাগছে। সারা বাড়ি ঘুরিয়ে তাকে দেখাচ্ছে, গল্প করছে। আপনি এবার আমার ঘরে একটু রেস্ট নিন, আমি কয়েকটা হাতের কাজ সেরে নিই, মা এক্ষুনি এসে যাবে। বর্ণালী দেবী অফিস থেকে বাড়ি ফিরলেন। কি রে, বেশ খুশি খুশি লাগছে তোকে, কি হয়েছে? ওমা, একজন ভদ্রমহিলা এসেছেন, তোমাকে খুঁজছিলেন। বর্ণালী দেবী: কোথায় তিনি? আখি বলল, আমার ঘরে। বললেন কালিকাপুর থেকে এসেছেন। এখন না, তুমি আগে কিছু খেয়ে নাও, তারপর কথা বলবে। আখি কিছু টিফিন বর্ণালী দেবীকে দিল। হ্যাঁ রে, উনার নাম কি, আর কিছু বলেছে? আখি: না মা, আর কিছু বলেনি। কালিকাপুর তো আমার শ্বশুর বাড়ি, কিন্তু সেখান থেকে কেউ আসার আর নেই। সব পার চুকিয়ে আমি আজ এখানে। বর্ণালী দেবী আখির ঘরে গেলেন। দেখলেন মেয়েটি বসে একটা বইয়ের পাতা উল্টে দেখছে। বর্ণালী দেবী জিজ্ঞাসা করলেন, কে তুমি? মেয়েটি উত্তরে বলল, আমি রাখি, থাকি কালিকাপুরে। বাবা বিপ্লব দাস। বর্ণালী দেবী চমকে উঠলেন। সারা শরীরের রক্ত ঠান্ডা হয়ে যেতে লাগলো। তোমার বাবা বিপ্লব দাস? তা বেশ, তবে তুমি এখানে কিভাবে? ঠিকানা জোগাড় করে নাম মিলিয়ে চলে এলাম। বাকি উত্তর তো আপনি দেবেন। কেন আমাকে সেদিন ফেলে রেখে চলে এসেছিলেন? কেন আমি মাতৃস্নেহ থেকে বঞ্চিত? বিপ্লব দাস আমার বাবা। তিনি কে হন আপনার? সব উত্তর আপনার কাছে। উত্তরের আশায় আমি আজ এখানে। বর্ণালী দেবী নিজেকে সামলে নিয়ে বললেন, ঠিক আছে, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। এখন তুমি এখানেই থাকো। কিন্তু আমার প্রশ্নের উত্তর? দেব বলেছি, নিশ্চয়ই দেব, বলে বর্ণালী দেবী নিজের ঘরে চলে গেলেন। রাত্রে সবাই মিলে একসঙ্গে ডিনার করলো। তারপর আখি রাখিকে নিয়ে নিজের ঘরে শুতে গেল, আর বর্ণালী দেবী নিজের ঘরে। বর্ণালী দেবীর মনে সেই সব দিনগুলোর কথা বারবার মনে আসতে লাগলো। কিছুতেই ঘুম আসছে না। তিনি আস্তে আস্তে উঠে আখির ঘরে গেলেন। তখন প্রায় রাত 1টা। দরজা খুলতেই দেখলেন আখি চুপ করে বসে আছে। তিনি রাখিকে ইশারা করে ঘরের বাইরে ডেকে নিজের ঘরে নিয়ে গেলেন, জড়িয়ে ধরলেন। রাখিকে বললেন, শোন, তোর সব প্রশ্নের উত্তর আজ আমি তোকে দিচ্ছি। বর্ণালী দেবী বললেন, আমার বাবা খুব গরিব ছিলেন। আমরা এক ভাই এক বোন। সে সময় মেয়েদের পড়াশোনা নিয়ে বাড়ির লোক যত না চিন্তিত ছিলেন, তার থেকে বেশি চিন্তিত ছিলেন বিয়ে নিয়ে। বাবা আমাদের বাড়িতে যে আসতো তাকেই আমার বিয়ের কথা বলতেন। আমার এক দুঃসম্পর্কের জেঠু, তিনি একদিন একটা সম্বন্ধ নিয়ে আসলেন আমার বিয়ের জন্য, আর সেখানেই আমার বিয়ে হলো। কিন্তু যেহেতু আমরা গরিব, তাই আমাকে ওনারা সব সময় অপমান করত। বাড়ির সমস্ত কাজকর্ম আমাকেই করতে হতো। কিন্তু বিপ্লব, মানে তোর বাবা, আমাকে ভীষণ ভালোবাসতেন। ওনার মুখ চেয়ে আমি কোনোদিন কোনো প্রতিবাদ করতে পারিনি। বিয়ের কয়েক মাসের মধ্যেই তুই আমার কোল জুড়ে এলি। যেহেতু আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি, তাই গঞ্জনা দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল। কিন্তু সব সহ্য করে আমি তোকে বড় করতে লাগলাম। যখন তোর বয়স 4 বছর, তখন তোর বোন আখির জন্ম হয়, আর তার কয়েক মাসের মধ্যেই তোর বাবা মারা যান। সেই সময় শ্বশুরবাড়ির লোকেরা আমাকে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু তোকে নিয়ে আসতে দেয়নি। আমি আখিকে নিয়ে এখানে চলে আসি। নানা প্রতিকূলতার মধ্যে ওকে বড় করে তুলি, আর ভগবান সহায় থাকায় একটা চাকরিও জুটে যায়। ওই যে আলমারিটা দেখছিস, ওই আলমারিতে যা কিছু আছে সব তোর। আমি যখনই আখির জন্য কিছু কিনতাম, তখন দুটো করে কিনতাম, একটা তোর আর একটা আখির। আখিকে স্পর্শ করে আমি তোকে স্পর্শ করার অনুভূতিটা খুঁজতে থাকতাম। কিন্তু দুর্ভাগা আমার কপাল,
এইভাবেই জীবনের এতগুলো দিন কেটে যায়। যখন বর্ণালী দেবী এই কথাগুলো রাখিকে বলছে, তখন আঁখি দরজার বাইরে থেকে সমস্ত কথাগুলো শোনে। ছুটে এসে ঘরের মধ্যে দিদি দিদি বলে রাখিকে জড়িয়ে ধরে আর বলে, দিদি, আজ থেকে আমরা তিনজন একসাথে এখানে থাকবো। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।